নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আগের দিনের ব্লগটা ঠিক এখানেই শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব বলতে পারো। কালী পুজোর এই সন্ধ্যাটা কী যে অপরূপ সুন্দর, ভাষায় প্রকাশ করা মুশকিল। চারিদিকে এত আলো ঝলমলে, চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। গভীর অমাবস্যার রাত হওয়া সত্ত্বেও সে যেন আজ মোহময়ী। ওদিকে মায়ের ভোগটা দিয়ে দিলাম, আর এখানে এসেছি প্রত্যেকটা থানে থানে দীপ এবং মোমবাতি জ্বালাতে। প্রথমেই কালী মায়ের থানের সামনে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে ভক্তি ভরে একটু প্রণাম করে নিই। তারপর বাকি থানগুলোতে যাব। আর মা এখনও থানে ওঠেনি, এর কারণটা তোমাদের বলছি। এরপর চলে এলাম ষষ্ঠীতলায়, যেখানে আমরা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই বটগাছের তলাতেই করি। আমাদের এই থানে একসাথে অনেক দেবদেবীর মন্দির বা থান রয়েছে। এর আগে আমার ব্লগে অনেকবার এই থানের ভিডিও তোমরা দেখেছো। বিশেষ করে আমার দুই দেওরের যখন বিয়ে হলো তখন এই থানে আমরা পুজো করতে এসেছিলাম। আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে এই থানটা। আর এই কালী পুজোর রাতে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে, মায়ের প্রতিমা দেখে, অঞ্জলি দেয়। আর তাছাড়া এই যে থানে থানে দীপ মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রণাম করে। পাড়ার বয়স্ক দিদা ঠাকুমাদের কাছে শুনতে পাই যে এই পুজোর প্রচলন নাকি ডাকাতরা করেছিল। তারাও কোনো সময় তাদের মা ঠাকুমার মুখেই শুনেছে। ঘটনাটি সত্যিই নাকি কোনো গল্প সেটা বলা মুশকিল। তবে যাই হোক, মা আছেন এটাই সব থেকে বড় সত্য। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। যত আস্তে আস্তে রাতের দিকে সময়টা এগোবে তত লোকজন বাড়তে থাকবে। ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে ছোট্ট মতো একটা পার্কও আছে। অবসর সময় বাচ্চারা এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে। আর এই যে মায়ের থান, এখানেই রাতে পুজো হবে। পুজো শুরু হতে হতে মোটামুটি 12টার পর। আর কালী পুজো যত রাতে হবে ততই বেশি ভালো লাগে। থানে মায়ের বেদি শূন্য, কারণ মা এখানে তৈরি হচ্ছে। আর এখানকার পুজোর বিশেষত্বই হলো সন্ধ্যের পর মায়ের প্রতিমা তৈরি হবে। রাতে 12টার পর মায়ের পুজো শুরু হবে এবং ভোর হওয়ার আগে মায়ের বিসর্জন দিয়ে পুজোর সমাপ্তি হবে। এই থানেরই একপাশে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। মায়ের প্রতিমা থানে উঠতে উঠতে ওই যে বললাম রাত্রি 12টা সাড়ে 12টা মতো বেজে যায়। রাত্রি প্রায় 3টে সাড়ে 3টের সময় এখানে অঞ্জলি হয়। বিয়ের পর এতগুলো বছরের মধ্যে আমি হয়তো 2-3 বার মাত্র রাত্রে এসেছিলাম। এবার হয়তো সম্ভব হবে না, কিন্তু সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সারা রাত এখানে বসে থেকে মায়ের পুজো দেখার ইচ্ছে আছে। সবগুলো থানে দীপ ধূপ দিয়ে প্রণাম সেরেছি। এবার সব শেষে এসেছি মা দুর্গার থানে। এখানেই আমাদের দুর্গাপুজো হয়। তো থানটা বন্ধ রয়েছে, এই বাইরেই সবাই দীপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আমিও সেখানেই দিলাম। দেবতাদের সব থানে দীপ ধূপ দেওয়া হয়ে গেছে। এবার বাড়ি যাব। বাড়িতে দীপগুলো জ্বালিয়ে প্রতি ঘরে ঘরে দীপ দেব। তাছাড়া বাড়ির আনাচে কানাচে সব জায়গায় দীপ দিয়ে সাজিয়ে দেব। চারিদিকে আলোর ছটায় অন্ধকার দূর হবে। ঘড়ির কাঁটা এখন রাত্রি 11:30। বাড়ি এসে দীপ জ্বালিয়ে তারপর অঞ্জলি দিয়েছি। যেহেতু আমাদের থানে অঞ্জলি অনেক রাতে হয়, তাই অন্য জায়গায় অঞ্জলি দিয়ে চলে আসি। আমাদের থানে এখনও মাই ওঠেনি নিজের বেদিতে। আর এই যে রাতের খাবার দাবার নিয়ে বসেছি। লুচিটা এখন গরম গরম ভাজছিলাম। তাছাড়া বাকি রান্নাগুলো তো দিনেই করে রেখেছি, আগের দিনের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। আর এত রাতে বেগুন ভাজা খেতে ইচ্ছে করলো না, তাই আর নিলাম না। দিনের বেলাতে রান্না বান্নার
সব ঝামেলা যেহেতু সেরে রেখেছিলাম, তাই আমার ভীষণ সুবিধে হয়েছে। আমি ঠিক এরকমই করি, যখন যেরকম কাজ আমার কাছে আসে ঠিক সেইভাবে আমার রুটিনটা পরিবর্তন হয়ে যায়। এখন সন্ধ্যের পর থেকে যদি আমি রান্না বান্না নিয়ে বসে থাকতাম, তাহলে কোনখান দিয়ে দীপাবলি এলো এবং কালী পুজো শেষ হয়ে গেল আমি কিচ্ছু টের পেতাম না। রান্নাঘর আর রান্নাবান্না এই হয়ে থাকতো আমার জীবনের মূল বিষয়বস্তু। জীবনের নিজস্বতা বলে কোনো কিচ্ছু থাকতো না এবং আনন্দের যে মন্ত্র সেটা উচ্চারণই হতো না। কালী পুজোর দিন সারাটা দিন আমি প্রচুর কাজ করেছি, রান্না বান্না সব কিছু একা হাতে করেও নিজের জন্য যথেষ্ট সময় রাখতে পেরেছি, যে সময়টা আমি নিজেকে দিয়েছি, নিজে আনন্দ করেছি। অনেকেই আছো যারা এই ব্যাপারগুলো খুব ভালো মতো বোঝো এবং নিজেকে সময় দিতে ভালোবাসো, কিন্তু তা সত্ত্বেও এখনও অনেক গৃহবধূ আছে যারা নিজের জন্য কোনো মতেই সময় বের করতে পারে না। সংসারের কাজের ঝামেলায় তারা এতটাই জড়িয়ে পড়ে যে নিজের জন্য ন্যূনতম সময় বের করা তাদের কাছে কঠিন হয়ে পড়ে। কার জীবনে কি চলছে সেটা দূর থেকে বলা ভীষণ মুশকিল। আমরা বাইরে থেকে কারো জীবনের ভেতরে কি হচ্ছে তা কিন্তু দেখতে পাই না, তাই সেই কারণে বাইরে থেকে জ্ঞান দেওয়া বা বড় বড় কথা বলা ভীষণ সহজ, কিন্তু সেই মানুষটি কি পরিস্থিতির মধ্যে আছে সেটা বোঝা একমাত্র সেই মানুষটির পক্ষেই সম্ভব। তাই সেই মানুষটিই পারবে তার নিজের জন্য একটু হলেও সময় বের করতে। আমার বলা কথাগুলোর জন্য কিন্তু তোমার সময় বের হবে না, তোমার সময় তোমাকেই বের করতে হবে এবং তোমার পরিচর্যা, তোমার যত্ন তোমাকেই নিতে হবে। বিশ্বাস করো, আশপাশে মানুষের কিচ্ছু যায় আসে না, তোমার মনের স্বাস্থ্য কেমন আছে সেটা দেখা। কিন্তু সেই মনের প্রতিফলন যখন শরীরের উপর পড়বে এবং তোমার শরীর দিন দিন খারাপ হবে, তখন তোমার বাহ্যিক রূপ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে সবাই এগিয়ে আসবে। সূর্যের বাড়ি যাওয়া 20-25 মিনিট মতো হলো মনে হয়, তার আভা এখনও ছড়িয়ে রয়েছে। আর এই যে আভা, সেটা কতটা সুন্দর বলো তো। ছাদে এসেছিলাম লাইটগুলো জ্বালাতে, আর কালী পুজোর সময় প্রতি সন্ধ্যাতেই এরকম ছাদে আসতে আমার খুব ভালো লাগে। আমাদের এই প্রকৃতির সৌন্দর্য কিন্তু অনেক রকম। সকালে সৌন্দর্যটা দেখবে মনে হয় যেন কোনো একটা মায়ের স্নেহ মেশানো, দুপুরের সৌন্দর্যটা অন্যরকম, একটু কঠোর, বিকেলবেলা একটু নম্র, আর সন্ধেবেলা কেমন যেন সে রহস্যময়ী। দিন এবং রাতের পুরো রহস্যটা যেন সন্ধ্যের মধ্যে লুকোনো। যাচ্ছি মাকে দর্শন করতে, আশপাশে বেশ কয়েকটা ভালোই পুজো হয়, সেখানেই যাচ্ছি। ওই যে বললাম, হাজারো কাজ থাকুক, তবুও নিজেকে সবসময় তৈরি রাখা প্রয়োজন। এখানে প্রতিবার ঠাকুর এবং মণ্ডপ বা সাজসজ্জা ভীষণ সুন্দর হয়। বেরিয়ে যাচ্ছি, আর এখানে মাঠটা এতটাই বড় যে এখানে অনেক রকমের দোকানও বসে। বাচ্চাদের ওই ছোটোখাটো খেলনা থেকে শুরু করে ঝালমুড়ি, আইসক্রিম, তাছাড়া ফুচকা সবই এই মাঠটার মধ্যে বসে থাকে। একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হবে, তো অনেকটা সময় এখানে বসে সময় কাটানো যেতে পারে। তবে আমরা এখন এখানে থাকছি না, বেরিয়ে পড়ছি অন্য প্রতিমা দর্শনের উদ্দেশ্যে।
আর এদিকে কত শ্যামা পোকা প্রত্যেকটা লাইটে একদম খিচখিচ করছে। সত্যি এটা একটা আশ্চর্যের ব্যাপার বলো, কালী পুজোর সময় এই পোকাগুলো দেখা যায়, তারপর আবার যেন কোথায় ভ্যানিশ হয়ে যায়। আর বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না, এ আবার কেমন কথা? ফুচকা প্রেমী বলে কথা। সাধারণ একটা জিনিস, ওই আলু সেদ্ধ টক জল, তবুও এর স্বাদের কাছে বড় বড় খাবার যেন হার মেনে যায়। দর্শনার্থীদের কাছে বিশেষ অনুরোধ, এবারের মতো ঠাকুর দেখা শেষ, বাড়ি ফিরে এসেছি আর তারপর ডিনার নিয়ে বসেছি। আজকে ডিনারে আতপ চালের ভাত করেছি। আমার ভালো লাগে এরকম আতপ চালের ভাত খেতে, নিরামিষের দিনেও আবার মাংসের সাথেও ভালো লাগে, তার সাথে চিকেন কষা। এই ছিল আজকে রাতের সিম্পল ডিনার। সাথে এক টুকরো পেঁয়াজ নিতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরে যেহেতু ফুচকা খেয়েছি, টক জল ছিল, তাই পেঁয়াজটা খাওয়ার সাহস এত রাতে আর দেখালাম না। যাই হোক, আমরা এখন ডিনারটা সারি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো। আসি।